আমন্ত্রণ নিয়ে একটা অনুষ্ঠানে আহ, যারা এত রাতে আমাদের সঙ্গে আছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা, সবার প্রতি শুভেচ্ছা। আজকে আমরা কথা বলছি একটু বাংলাদেশে কার্টুন কিংবা কমিক্সের ভবিষ্যৎ নিয়ে, এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন মেহেদি হক, একজন তরুণ কার্টুনিস্ট। আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। যারা আমাদের অনুষ্ঠান দেখেন সবসময় আমাদের অনুষ্ঠান স্কাইপের মাধ্যমে কেউ না কেউ যোগ দেন, আজকে কেউ থাকছেন না। আজকে আমরা শুধুমাত্র মেহেদি হকের সাথেই কথা বলবো। তবে অনুষ্ঠান শুরুর আগে আমরা যেমন সবসময় করি যে চট করে দেখে নিই যে অনলাইন পত্রিকাগুলোতে হেডলাইন কী আছে। bdnews24.com, সেখানে হেডলাইনটি আছে লিটন হত্যা, জামাতকে দায়ী করছেন হাসিনা, শৈশব কাটছে ইলেকট্রনিক্স কিনে, ডিসিসি মার্কেটে থাকতেই চান ব্যবসায়ীরা, মধ্যরাতে নয়াপল্টনে অগ্নিকাণ্ড। একদম খুব রিসেন্ট খবর। সম্ভবত নয়াপল্টনে বিএনপি অফিসের পাশের গলিতে একটি আবাসিক বাসায় আগুন লেগেছে, 5টি ইউনিট কাজ করছে। এটি একটি খবর। আমরা প্রত্যাশা করছি আগুনটি যেন বড় না হয় এবং ক্ষয়ক্ষতি যেন তেমন না হয়। এটি bdnews24.com-এর খবর। অনলাইন প্রথম আলোর অনলাইন ভার্সনের যেটি খবর সেটি হচ্ছে জামায়াত বিরোধী অবস্থানের কারণে লিটনকে জীবন দিতে হয়েছে। আজকে প্রধানমন্ত্রী সকালে বিকেলে দুটি অনুষ্ঠান করেছেন, দুটি অনুষ্ঠানেই তিনি মূলত এই বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং এই গাইবান্ধার এমপি লিটনকে হত্যাকাণ্ড হয়েছে তার সেই হত্যাকাণ্ডের জন্য তিনি জামায়াতকেই দায়ী করেছেন। আর নয়াপল্টনে আগুন, সেই খবরটি আছে। অধিনায়কত্ব ছেড়ে দিলেন ক্যাপ্টেন কুল, ধোনির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন, সেই খবরটি আছে। তো এই হচ্ছে খবর। আমরা নিশ্চয়ই আরও যখন আগাবো নিশ্চয়ই নতুন খবর এলে আমরা দর্শকদের জানিয়ে দেবো। এটা আপনার সাথে কথা বলতে চাই। কার্টুনিস্ট, তরুণ কার্টুনিস্ট আপনাকে বলছি, আপনি কীভাবে শুরু করলেন আসলে এটা জানতে চাই। শুরু করা তো আসলে আঁকতেই শুরু করা, মানে যেভাবে হয়। তবে এটা ওই মানে নির্দিষ্ট করে যেটাকে বলে পেশাদারি কাজ, সেটা হচ্ছে ক্লাস 10-এ থাকতে আমি উন্মাদ ম্যাগাজিনে, যিনি আহসান হাবিব, ওনার কাছে আমার আরেকজন মানে বয়স্ক বন্ধু স্থানীয় বলতে পারেন, মশিউল আমিন মিলন, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের পরিচালক, উনি নিয়ে গেছিলেন। তো ওই সময় আমি কিছু স্যাম্পল কার্টুনকে নিয়ে যাই এবং আহসান হাবিব উনি বলেন যে তুমি আমাদের এখানে আঁকতে পারো উন্মাদ ম্যাগাজিনে। ওইখান থেকে শুরু। এরপরে বিভিন্ন পত্রিকায় এবং ম্যাগাজিনে এবং নিজের পাবলিকেশন যেটা বলে কমিক্স, এগুলি করতে করতে প্রায় 98 সাল থেকে আর কি একটানা কাজ করছি। আপনাকে আঁকতেই আঁকতেই আমার আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা অন্য বিষয়। আমি পড়াশোনা করছি নগর অঞ্চল পরিকল্পনা। মানে আপনি আমাকে সিটি প্ল্যানার, সেটাকে সেই বিষয়ে মাস্টার্স। কিন্তু আমার এটাও শখ থেকেই, মানে নেশা থেকে পেশা যেটা বলে, এটা হয়ে গেছে আর কি এখন। মানে এই এখন যখন 98 সাল থেকে বলছেন, 2017 সাল যদি বলি, 17 সাল, কম না, কম অনেক। এখন এসে কি আপনার কাছে মনে হয় যে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেই সিদ্ধান্তটা সঠিক? অবশ্যই, মানে সঠিক বলেই এখনো এটা করে যাচ্ছি। বরঞ্চ সত্যি বলতে মানে সঠিক বেঠিক এটা তো আসলে একটা আপেক্ষিক ব্যাপার। যেমন আমি যেটা পছন্দ করি এবং সেটাই পেশা হিসেবেও করতে পারছি, সুতরাং সঠিক তো বটেই। এখন এবং সত্যি বলতে যেটা যে আমি সবচেয়ে বেশি পছন্দ এটাই করি। ইঞ্জিনিয়ারিং যে অপছন্দ করি ব্যাপারটা এমন না, কিন্তু মনে হয় যে পেশা হিসাবে বললে যদি এমন হয় যে কার্টুন আঁকাটাই আমার কাজ, সেটা অবশ্যই খুবই আনন্দের বিষয়। আমি এর জন্য বললাম, হয়তো অনেকের কাছে একটু থাকতে পারে যে আসলে কার্টুন আঁকা কিংবা এই কমিক্সে কাজ করে এটি বাংলাদেশে পেশা হিসেবে এখনো নেওয়া যায় কিনা। হ্যাঁ, এটা একটা ট্যাবু ছিল বলতে আছে এখনো, যে আদৌ তো আসলে আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। কিন্তু মানে এখন দেখবেন যে অনেকেই, যেমন আমাদের কিছু মিথ ছিল না যে ভালো স্টুডেন্ট হলে সায়েন্সে পড়ে, দেখবেন যে পরে চেঞ্জ হয়ে গেলো যে না কমার্সে পড়লে ভালো, বিবিএ এমবিএ। তো এইগুলি একটা পরিবর্তনের মধ্যে দিয়ে সমাজ যায়। এবং আমি বলবো যে এই পরিবর্তন সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট যাই বলে, ওটা কল্যাণে কিন্তু আমাদের চোখ কিছুটা খুলেছে আগের চেয়ে। শুধুমাত্র একমুখী একটা পেশা করাই যে জীবনের ভবিষ্যৎ না। তো আমি বলবো যে আমি সৌভাগ্যবান, হয়তো এক প্রজন্ম আগে এতটা মানে দৃঢ়তার সাথে হয়তো অনেকেই বলতে পারেননি, কারণ বাস্তবতার কারণে আমাদের বাস্তবতাটা কিছুটা পাল্টেছে এবং এটা ভালো। আচ্ছা, আমি যদি বলি যে আপনি যখন 98 শুরু করলেন এবং 2017 এই বছর, কখন আপনি একদম নিশ্চিত হয়ে গেলেন যে আসলে এটা আপনি পেশা হিসেবে নিচ্ছেন? এটা একটা ভালো প্রশ্ন। আমি আসলে অনার্স পাস করি ওই জাহাঙ্গীরনগর থেকে। এরপরে যখন মাস্টার্সে ভর্তি হই তখন চারদিক থেকেই মানে যে তুমি কি করবে, মানে এর আগে খেলার ছলে বা আনন্দ নিয়ে আঁকতাম সেটা ঠিক, কিন্তু ওই সময় আমার সিদ্ধান্ত নেওয়ার সময়টা। তো তখন আমি আসলে যেটা হয়, আমার পত্রিকার এডিটর, যিনি আমি নিউ এজে কাজ করি, নিউ এজের নুরুল কবির, উনি আমাকে একটা জিনিস বললেন যে আপনি কোনটা মনে করেন যে ইঞ্জিনিয়ারিংয়ে আপনি যেটা করবেন সেটা কি মোর সিগনিফিকেন্ট হবে নাকি কার্টুনে?
কারণ ইঞ্জিনিয়ার কিন্তু অসংখ্য আছে, কার্টুনিস্ট কিন্তু অসংখ্য নাই। এবং আপনি যদি মনে করেন যেখানে আপনি সার্ভ বেটার করতে পারবেন সেটা বেছে নেন। উনি একটু সহজ করে দিয়েছিলেন আমার জন্য। আর আমার আসান হাবিব যিনি উন্মাদের এডিটর, উনি তো ছিলেনই মেন্টর হিসেবে। তো দুটা মিলিয়ে আমার মনে হলো না, আমি আই উইল গো ফর কার্টুন। মানে আমার পরে কার্টুনের তখন আমি সিদ্ধান্ত নেই মাস্টার্সে ভর্তির ঠিক আগ মুহূর্তে। আচ্ছা, আপনি মানে কমিক্স নিয়েও কাজ করছেন? হ্যাঁ, কমিক্স নিয়েই মূলত মানে এখন একটু বেশি কাজ করা হচ্ছে, পলিটিক্যাল কার্টুনের বাইরে। তো বেশি দিন না, কিন্তু কলেবর একদম কম না। আমরা হয়তো 2000 মানে স্বপ্নটা ছিল অনেক আগে থেকে আসলে, কিন্তু বাস্তবতা হলো যে আসলে এটা একটু বাংলাদেশের প্রেক্ষাপটে রঙিন যে কোনো প্রকাশনাই ব্যয়বহুল। আচ্ছা, হ্যাঁ, তো অনেক প্রকাশক নতুন ধরনের একটা জিনিস করা হবে, ঠিক হবে কিনা এটার একটা মানে সঙ্গত কারণেই তারা একটু দ্বিধাবোধ করতেন। তো এটাও বলা চলে যে আমাদের সেই মানে উন্মাদ পত্রিকার যিনি সম্পাদক আহসান হাবিব, ওনার উৎসাহে যে উনি আমাদের বললেন যে কার্টুনিস্টরা নিজেরাই আসলে করে ফেলতে হবে। আচ্ছা, তা আমরা একটা প্রকাশনা দিই 2013-তে ঢাকা কমিক্স নামে। তো সেখান থেকে এই পর্যন্ত পাঠকদের উৎসাহ এবং চাহিদা ভিত্তিতে এখন আমাদের টাইটেল সংখ্যা 33টি। আচ্ছা। এবং বেশ মানে সাদরে সবাই এটা গ্রহণ করেছে, মানে বাচ্চা থেকে 3টা বয়সের ক্যাটাগরিতে আমাদের কাজ বের হয়। তো এটা বেশ সমাদৃত হয়েছে, আমরা খুবই খুশি মানে সেটার সফলতা দেখে আর কি। সেই বিষয়টা আরেক কথা বলে আমরা ছোট্ট একটা বিরতি হ্যাঁ, যাচ্ছি। অবশ্যই। দর্শক, ছোট্ট একটা বিরতির পর নিশ্চয়ই আবার দেখা হবে। বিরতির পর আবার আমন্ত্রণ ইয়াং নেট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি বাংলাদেশের কার্টুন, কমিক্স এসব নিয়ে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মেহেদি হক, তিনি একজন তরুণ কার্টুনিস্ট। আমি যেহেতু কার্টুন কমিক্স বড় একটি বিষয়, আমার মনে হয় একটু কমিক্সের দিকে থাকলে আমার মনে হয় আলোচনা একটু একটু এককেন্দ্রিক হবে। একটু জানতে চাই, আপনি সম্ভবত একটি পুরস্কার পেয়েছেন ভারত থেকে, পুরস্কার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, এটাই মানে আমি বলবো আমার দিকে অপ্রত্যাশিত, মানে আমি এবং খুবই উচ্ছ্বসিত এটা নিয়ে। এটা হচ্ছে নারায়ণ দেবনাথ, যিনি নন্টে ফন্টে একটা অসংখ্য আছে, বাটুল দ্য গ্রেট, নন্টে ফন্টে। তো এই ধরনের উনি অত্যন্ত মানে বয়স্ক এবং শ্রদ্ধাভাজন একজন কার্টুনিস্ট। তার কার্টুন সত্যি বলতে, তার কমিক্স পড়ে আমাদের অনেক মানে কয়েক প্রজন্ম সত্যি বলতে বড় হয়েছে। তো উনি এখনো বেঁচে আছেন, এটা আমাদের সৌভাগ্য। ওনার বয়স এখন 93। তো ওনার নামে একটি পুরস্কার, এটা বাংলা কমিক্সে ওইখানে বুক ফার্ম বলে একটি পাবলিকেশন আছে, তারা প্রতি বছর এটা তরুণ অথবা তরুণী হতে হবে এমনও না, মানে বাংলা কমিক্সে অবদান রাখে এমন কাউকে তারা পুরস্কৃত করেন। তো এবছরে সেই ধারাবাহিকতায় আমি এবং পশ্চিমবঙ্গের ডক্টর সায়ন পাল আরেকজন, উনিও এখানে কার্টুন আঁকেন, তো আমরা দুজন পেয়েছি। তো এটা আমার জানা মতে মানে কার্টুন কমিক্সে এটা বোধহয় এই ধরনের ব্যাপারটা প্রথম, যে ওই পার থেকে মানে যেটা পশ্চিমবঙ্গ থেকে এখানে। তো আমাকে মানে ওইখানে এই তো গত 28 তারিখ ওদের ভারতের যে পশ্চিমবঙ্গের যে বাংলা একাডেমি, সেখানে পুরস্কারটা দেওয়া হয়। ওটা স্বয়ং নারায়ণ দেবনাথ নিজেই তুলে দিয়েছেন। তো এটা খুবই একটা আনন্দের বিষয়, এবং আমি বলবো এটা বাংলাদেশের জন্য, মানে আমি ওইভাবেই জিনিসটাকে দেখছি, এটা আসলে আমাদেরই একটা এতদিনের কাজের একটা অর্জন। যদি এই বাংলাদেশের কমিক্স এবং যদি ভারতের কমিক্স বাইরে না যাই, ভারতের কলকাতার কমিক্স, বাংলা কমিক্সে বলি, তাহলে আসলে দুই দেশের কমিক্সের পার্থক্যটা, কিংবা আমি যদি বলি যে দর্শক প্রিয়তা সবকিছু, আসলে এখানে পার্থক্য করতে গেলে প্রথমে একটা তুলনার ব্যাপার চলে আসে। এখানে আমি যেটা বলবো যে তুলনার কিছু নেই, এই কারণে যে পশ্চিমবঙ্গের বা কলকাতার যেই কার্টুন কমিক্সের যে কালচার, এটা কিন্তু অনেক পুরনো, এবং মানে আমাদেরটাও একদম নতুন না, কিন্তু আগে তো আসলে একসাথে মানে একই ভারতবর্ষ যেটা বলে ওই সময় যে ছিল। তো এটা সাহিত্য সংস্কৃতির একটা পীঠস্থান ছিল কিন্তু কলকাতা। তো এখানে খুব সুন্দর একটা কালচার ছিল। তো একটা যেটা পার্থক্য যদি বলেন, সেটা এভাবে বলা যায় যে আমাদের যেমন এখন একটা নতুন একটা জোয়ার এসেছে, যে অনেকেই কার্টুন, কমিক, গ্রাফিক্স ইত্যাদি নিয়ে কাজ করতে চাচ্ছে তরুণ প্রজন্ম, প্রযুক্তির সহায়তায় অথবা প্রযুক্তি ছাড়া। তো পশ্চিমবঙ্গে কিন্তু সেই যে একটা প্রাচীন এবং খুবই সুন্দর একটা কালচার ছিল, মাঝখানে এখন কিছুটা শূন্যতা তৈরি হয়েছে। মানে ওইটার যে পরের প্রজন্মে মানে বর্তমান প্রযুক্তি এবং যাই বলেন মানে বিপণন, এই ব্যবস্থার সাথে মানানসই যে আর একটা নতুন কিছু ব্যাপার ছিল, এই কমিক্স ও গ্রাফিক্স যারা বের করেন, যে বুক ফার্ম, তারা এটার শূন্যতাটা কিছুটা বোধ করছেন। সত্যি বলতে আমাদেরটা এখন একটু অ্যাডভান্স আমার কাছে লেগেছে, মানে এই মুহূর্তের কাজ যদি বলেন, যদি এবং আরো যদি বলেন যে মৌলিক কাজের ক্ষেত্রে। কারণ আমরা যেটা, এটা আমি নিজের একটা ব্যক্তিগত মতামত, আমি যাই দেখলাম বেশিরভাগই হচ্ছে
হয়তো ক্লাসিক কোনো কিছুর অ্যাডাপ্টেশন কমিক্স, যেমন সত্যজিৎ রায় যা লিখে গেছেন ফেলুদা বা শঙ্কু, ওইগুলির কমিক্স হচ্ছে, বা অনেক আগে ময়ূক চৌধুরী কিছু এঁকেছেন, বা আরো অসংখ্য লোক। কিন্তু একেবারে মৌলিক নতুন কিছু যে সাহসী কাজ করা, যে একটু বড়দের জন্য কমিক্স হয় কিনা, যেটাকে ইদানিং অনেকে গ্রাফিক নভেল বলছেন বা বলছেন, তো সেটা তাদের এখানে তারা ভাবনা চিন্তা করছেন, যেটা আমরা অলরেডি এখানে শুরু করে দিয়েছি। আচ্ছা, তো এটাতেই কিন্তু তারা মুগ্ধ হয়ে আমাদেরকে বললো যে ওকে, মানে তাহলে এটাকেই তারা আসলে কি বলে যে পুরস্কৃতটা আসলে এই জন্যই করা হয়েছে, আমরা গিয়ে এটা বুঝলাম। তো এটাই এখানে আমার একটা পার্থক্য বলতে গেলে এটাই আর কি। প্রশ্ন আছে। কমিক্স বলতে আমরা তো বেশি, আপনি বলছেন বড়দের কমিক্স, হ্যাঁ, হ্যাঁ। কমিক্স বলতে আমরা সাধারণত বুঝি যে সাধারণত, কিশোরদের হ্যাঁ। জন্যই, হয়তো তোর শিশুদের কিশোরদের জন্য। হ্যাঁ। আসলে কি এখন সেই অবস্থায় আছে কিনা? হ্যাঁ, এই অবস্থা বলতে কি, এটা আসলে পুরো পৃথিবীতে একটা পরিবর্তন এসেছে গত 10 থেকে 15 বছর বলতে পারেন। এর আগেও ছিল, কিন্তু এই 10-15 বছর একটা খুবই বড় পরিবর্তন এই কারণে যে কমিক্স বলতে যেমন বাচ্চাদের ছিল, এখন কিন্তু তা না, অনেক সিরিয়াস। যেমন কদিন আগে আমি ফিদেল ক্যাস্ট্রোর জীবনের উপর একটা মানে প্রায় 350 পৃষ্ঠার একটা কমিক, যেটাকে বলে গ্রাফিক নভেল, এটা পড়লাম। ওইটা একদমই বাচ্চাদের না, আসলে এটা বড়দের। ইদানিং এটা হচ্ছে, কারণ আপনি দেখবেন যে আমাদের এখন যে কোনো কিছু রিডিং হ্যাবিট কিন্তু কমে গেছে মানুষের, এবং আমরা এমনিতে অনলাইনেও কোনো ইমেজ ছাড়া খালি টেক্সট বেশিক্ষণ পড়তে পারি না, একটা অধৈর্যতা ইত্যাদি। তো আমি বলবো না এটা ভালো কিছু, কিন্তু সত্যি বলতে আমরা ভালো বলি বা না বলি, এটা বাস্তবতা, পরিবর্তন। হ্যাঁ। তো মানুষ এখন পড়াশোনা একটা নতুন ওয়ে, বা নতুন নতুন না, এটা পুরনোটাকে নতুন করে উপস্থাপন, যে বড়দের জন্যও এই ধরনের গ্রাফিক কন্টেন্ট বেসড কোনো মানে কিছু করা যায় কিনা। তো সেটার ধারাবাহিকতা এরকম এখন বাংলাতেও আমরা যেমন এইবার আমাদের ঢাকা কমিক্সের বইমেলাতে কাজী আনোয়ার হোসেনের একটা বড়দের থ্রিলার সংকলন ছিল, পঞ্চরোমাঞ্চ, ওইটা নিয়ে আমরা 150 পেজের একটা কমিক্স করতে যাচ্ছি। আচ্ছা, তো সেটা কিন্তু বড়দের, ওটা লেখাই থাকবে যে বড়দের বলতে এটা অত বড়দেরও না, কিন্তু একদম ছোটদেরও না। না, বুঝতে পারছি। তো এটা একটা পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এটা চারদিকে এবং হচ্ছে। এগুলো এই যে আপনারা কমিক্স নিয়ে কাজ করছেন, বাংলাদেশে যদি বলি দর্শক প্রিয়তা সারা পাচ্ছেন কেমন? সারা মানে অসম্ভব ভালো, এক আচ্ছা। কথায় আর কি। মানে আমরা সত্যি বলতে প্রথমে যখন কমিক্স করি 2013 জানুয়ারিতে, তখন সে 4টা কমিক বই করবার সময় আমরা নিশ্চিত ছিলাম না যে এরপরে 5 নম্বরটা বের হবে কিনা। আচ্ছা, কিন্তু এই মেলা শেষ হওয়ার আগে আমরা নিশ্চিত হয়ে যাই যে 5 তো বটেই, মানে আমাদের আসলে প্রচুর আঁকতে হবে। সত্যি বলতে যে পরিমাণ চাহিদা আমরা দর্শকের থেকে পাচ্ছি বা সারা, সেই অনুপাতে আমাদের ভালো আঁকিয়ে কিন্তু নেই। মানে কমিক্স আঁকা কিন্তু কঠিন, মানে প্রচুর ড্রয়িং করতে হয়, এবং এটা কাইন্ড অফ মুভি মেকিং এর মতো, সিন বাই সিন স্টোরি বোর্ডিং করতে হয়, একটা সিন, ক্যামেরা অ্যাঙ্গেল, সমস্ত কিছু কিন্তু থাকে। মুভি মেকিং করতে যা যা লাগে, কাছাকাছি জ্ঞান কিন্তু আপনার লাগবে, যে আসলে কোথায় ক্যামেরা ধরবো, সিকোয়েন্স কোনটার পরে কোনটা। তো অত বেশি কিন্তু আমাদের আর্টিস্ট নাই, আমাদের বরঞ্চ এখন সংকট দেখা দিচ্ছে, কিন্তু খুবই চাহিদা অনেক ভালো আর কি। আচ্ছা, যদি জানতে যে এই যে আপনার কমিক্স নিয়ে যখন কাজ করছেন বা কাজ করতে যান, কোনো সমস্যার মুখে পড়েন কিনা, বা আপনার কাছে মনে হয় যে এইগুলো না থাকলে আসলে আরো এগিয়ে যাওয়া সম্ভব হবে? সমস্যা বলতে আমি সমস্যা বলবো না, একটা সীমাবদ্ধতা বলবো। আচ্ছা, মানে এটা হয়তো অনেকেরই আছে, সেটা হচ্ছে আমাদের যে বিপণন ব্যবস্থা, যেটা মানে যেটাকে আমরা বলি হকার বা রিটেইলার, যারা আর কি এটা দর্শকের বা ইউজার এন্ডে, মানে যিনি পড়বেন পাঠকের হাতে তুলে দেবেন, সেখানে একটা মানে পেশাদারিত্বের অভাব এখনো আমরা টের পাচ্ছি। মানে মানে আমাদের এতদিন পরেও সেটা হচ্ছে যে ওই তো মানে হয়তো ব্যবসায়িক লেনদেন বলেন বা যথাসময়ে বিপণন যেটা বলেন, এইটা অতটা সুষ্ঠুভাবে হয় না। যেটা আমরা আবার এবার কলকাতায় মানে তাদের যে বই ব্যবস্থাপনা, তাদের যেমন কল স্ট্রিটে গেলাম আমরা, বা ওদের প্রকাশকদের সাথে কথা হলো, তাদেরটা আমার মনে হলো যে আরো পরিপক্ক, মানে আমাদের মতো না। এখানে একটা সমস্যা যে পাঠক চাচ্ছে, আমরাও করছি, কিন্তু মাঝখানে একটা শূন্যতা মানে রয়ে যাচ্ছে, যে তাদের কাছে সময় মতো পৌঁছে দেওয়া এবং সেটা ব্যবসায়িক লেনদেনটা আবার সম্পূর্ণ করা। তো এটা ঠিক হলে আমি মনে করি যে এটা অনেক দ্রুত, এমনকি আমাদের মানে শুধু মানে পশ্চিমবঙ্গ না, এছাড়া আমরা যদি ইংলিশ ভার্সনও আমাদের গল্প কিন্তু পৃথিবীকে আমরা এখনো বলার সুযোগ পাইনি। মানে আমাদের বাংলা যেই আমাদের যে সংস্কৃতি, আমরা তো এতদিন ধরে নিচ্ছি সবার থেকে, সেটা অবশ্যই খুব ভালো ব্যাপার, সবার থেকে নিতেও হবে। আমাদের গল্প কিন্তু মানুষকে শোনাবার আছে। আমি মনে করি ওই বিপণন ব্যবস্থা বা এই চ্যানেলটা যদি ভালো হয়, পুরো পৃথিবীতেই কিন্তু বাংলা গল্পের একটা বড় মার্কেট আছে। মানে এই দিকটা আমরা অনেকে হয়তো ভাবিনি, কিন্তু আমার মনে হয় এটা অনেক বড়। আপনার যখন কমিক্স নিয়ে কাজ করছেন, আপনার কি মনে হয় যে বাংলাদেশের বাজারটা কিংবা ভবিষ্যৎটা আসলে কিরকম, এবং আপনি যে বয়সে তরুণ বয়সে এসেছিলেন, তরুণদের এই পেশা আসার আগ্রহটা কিরকম? দুইটা ব্যাপার বললেন। প্রথমটা হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎ আমি বলবো খুবই ভালো। এটা দুইটা কারণ। একটা হচ্ছে যেমন আমরা সম্প্রতি সরকারের সাথেও এবং যে সরকারের পুষ্টি প্রতিষ্ঠান তাদের সাথে এবং অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সাথে দুইটা আলাদা প্রজেক্ট কমিক্সে কাজ করলাম। কারণ যেমন অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট হচ্ছে এখান থেকে অবৈধ অভিবাসী যাতে অস্ট্রেলিয়াতে না যায় এবং গিয়ে হয়রানির শিকার না হয়, সেটা সচেতনতায় 20,000 কমিক্স ইলিটারেটদের মধ্যে, কারণ কমিক্স কিন্তু উইদাউট ডায়ালগে বলা যায়। তো বাংলাদেশে একটা বড় সংখ্যক মানুষ, যেমন যারা প্রবাসে শ্রমিক হিসেবে যান, তারা কিন্তু অনেকেই লিখতে পড়তে জানেন না। তো তাদের জন্য এটা একটা খুব শক্তিশালী টুল, যে
হয়তো কোনো একটা কিছু আপনি বোঝাতে চাচ্ছেন, মানে লিখে তো এটা আসলে বোঝানো যায় না, তো অনেকেই কিন্তু এটাকে একটা এই অর্থেও নেন যে এটা একটা টুল যে অন্যকে জানানোর। তো আমাদের যেখানে শিক্ষার হার মানে রিডিং হ্যাবিট তুলনামূলক কম, সেখানে একটা খুব ভালো ব্যাপার। আর হচ্ছে ওই পুষ্টি প্রতিষ্ঠান যেটা বললাম, মানে একেবারে বাচ্চাদের মধ্যে যদি আপনি একটা সিরিয়াস মেসেজ দিতে চান মজা করে, যেমন যে মিনা কার্টুন যেমন আমরা দেখেছি ইউনিসেফে, খুবই সিরিয়াস, যেমন হাত কিভাবে ধুতে হয়, কিন্তু একদম ছোট একটা বাচ্চার মাথায় ঢুকে যাচ্ছে। মানে এটা অনেকটা খুবই কঠিন একটা জিনিস সহজ করে বলা। আমি বলবো এটার মানে বাজার বলেন বা সম্ভাবনাও বলেন বাংলাদেশ মানে খুবই বেশি। আর তরুণরা যদি আসতে চায়, আমি বলবো এটা একদমই মাত্র মানে স্টার্টিং বলতে পারেন আপনি। তো এই সময় শুরু করাটা ভালো, কারণ আমরা সত্যি বলতে 98 সালে যখন শুরু করি তখন হয়তো আমাকে আমার সিনিয়ররা সঙ্গত কারণেই বলেন নাই যে এটাই খুব ভালো হবে, বড় হবে, কারণ তখনও এটা বোঝা যায়নি। তো এখন কিন্তু একটা জিনিস প্রজেক্ট করা যায়, যেমন আপনি যদি বলেন যে মানে সোশ্যাল মিডিয়া বলেন বা ইন্টারনেটের মানে স্ট্যাটিস্টিক্যাল ডেটা ইনসাইট দেখেন যে আসলে কোন এইজ গ্রুপের লোক, এমনকি প্রবাসী যারা বাঙালি, তারা কিন্তু একটা ক্ষুধা নিয়ে থাকেন যে বাংলা ম্যাটেরিয়াল, ছোটদের বাংলা কন্টেন্ট, ছোটদের খালি না বড়দেরও। তো এই মার্কেটগুলি আপনি যদি, আমি একদম বিজনেস টার্মই বলছি, আপনি যদি মার্কেট হিসেবে দেখেন এটা সম্ভাবনা অনেক। এবং ইতিমধ্যে আমরা আর্টিস্টের সংকটেও আছি, তবে ভালো হতে হবে কথা। বটম লাইন হচ্ছে যে মানে আপনাকে যাই করেন সেটার কোয়ালিটি হতে হবে আন্তর্জাতিক মানের, খুব ভালো। আপনি ওইখানে স্বল্পতা থাকলে বা ওইখানে মানে কোনো মানে ঘাটতি থাকলে তাহলে আবার হবে না। ভালো হলে অনেক ভালো সম্ভাবনা। শেষের দিকে চলে এসেছি, আপনি একটু পরিকল্পনা জানতে চাই, কমিক্স নিয়ে আপনার পরিকল্পনা, কার্টুন নিয়ে আপনার পরিকল্পনা। কমিক্স নিয়ে একটা পরিকল্পনা হচ্ছে আমাদের এখানে পাঠ্য বইয়ের যেই ব্যাপারটা বা যা বলে বিজ্ঞান শিক্ষা, মূলত আরো যদি নির্দিষ্ট করে বলি এই বিষয়ে কিছু কার্টুন করা। এটা যেমন আর কার্টুনিস্ট আমার সাথে আছেন, কার্টুনিস্ট মিতু, তিনি নিজে হচ্ছে শিক্ষা ব্যবসায় মানে গবেষণা নিয়ে পড়ান, এবং একটা কমিক্স আমরা করেছি এখানে, ওটা হচ্ছে নিউটনের 3 সূত্র। মানে নিউটনের যে 3টা সূত্র, এটা কমিক্সে একদম ইজি করে বলা। এটা আমরা লাস্ট বইমেলায় এটা পাবলিশ হয়েছে, এবারেও থাকবে আর নতুন নতুন। তো আমরা বিজ্ঞান শিক্ষাটাকে কমিক্সের মাধ্যমে আরো সহজে স্কুল গোয়িং বাচ্চাদের কিভাবে বোঝানো যায়, বা ধরেন কথার কথায় ভূমিকম্প বিষয়ে সতর্কতা, মানে মোর সিরিয়াস ম্যাটার, এইটাকে আরো সহজে কিভাবে পৌঁছে দেওয়া যায়, এটা হচ্ছে পরবর্তী পরিকল্পনা। আচ্ছা, আপনার সফলতা কামনা করছেন। আপনার সাথে কথা না বললে আসলে আমারও ধারণা থাকতো না কমিক্স যে আসলে এত বিভিন্ন মাত্রার হতে পারে। এখন অনেক দিকে মাত্রা পাচ্ছে, এবং প্রত্যাশা করছি বাংলাদেশের ভবিষ্যৎ অনেক ভালো হবে। আপনারা যে চেষ্টাটা করছেন নিশ্চয়ই এটা বাংলাদেশ একসময় কমিক্সের দুনিয়া হয়তো আমরা বাইরের দুনিয়া হয়তো সফল হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক যারা অনুষ্ঠান দেখছিলেন তারা অনেকে যে হয়তো মেহেদী হককে দেখে যারা আঁকতে পারেন বা আঁকার শখ আছে, তারা হয়তো নিশ্চয়ই অনুপ্রাণিত হয়েছেন, নিশ্চয়ই রাস্তা দেখেছেন। আমরা প্রত্যাশা করব আমাদের অনুষ্ঠান থেকে তারা হয়তো আরেকটু অনুপ্রাণিত হবে এবং হয়তো আর এক পা এগিয়ে যাবেন। সেই প্রত্যাশা নিয়ে শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিউজের সঙ্গে থাকবেন।